আয়নার সামনে গিয়ে ব্লাউজটা পরতে গিয়ে আয়নায় নিজেকে আর একবার দেখে শ্রীপর্ণা হাতটা পেছনে করে অন্তর্বাসটাকে আরেকটু টাইট করে। এবার প্রায় 6 মাস বাদে আসছে সুনভ। অনেকদিন ওর গায়ে সেই পুরুষালী গন্ধটা পায় না। সেই শেষবারে দেখা করার সময় স্পর্শ এখনও ছুঁয়ে আছে ওকে। চোখ বুঝলেই পাই গন্ধ আর আদরের মিষ্টি ছোঁয়া। পাগল একটা। বাতা দিলে বলে, যাকে বিয়ে করব কিছুদিন বাদেই তাকে একটু ছুঁয়ে দেখব না? আমার দ্বারা অত প্লেটনিক কিছু হবে না। আর তুমিও কি একটু আদরে ভিজতে চাও না? মিষ্টি হাসে শ্রীপর্ণা। হয়তো তারও মন চায় সুনভকে এমনভাবেই কাছে পেতে আর আদর করতে। তবু আবার কোথায় যেন একটা সংকোচ জড়িয়ে ধরে। হয়তো সংস্কারও তাই বলে ওঠে, আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? আর এভাবে তো বেশি দিন নয়, তারপর তো পুরোপুরিভাবে একদম তোমার। ইস, একদম মায়েদের যুগের মতন রয়ে গেল বাচ্চা মেয়েটা। এখনও সাবালিকা হলো না। খুব মজা করেছিল সুনভ। এবার বারবারই বলছে আগে থেকে একটু একটু ছোঁয়া না, একটু বেশি কিছু। এর আগে অনেকবারই দেখা করেছে ওরা। শ্রীপর্ণা প্রায় জিন্স আর টপ পরে বা কুর্তা। শ্রীপর্ণা শ্যামলা, টানা টানা চোখ আর টিকালো নাক। মুখের আদলে অনেকটা ঠাকুর ঠাকুর ভাব আছে। সবাই শ্রীপর্ণাকে সুন্দরী না বললেও একবার দেখে চোখও ফেরানো যায় না। বন্ধুরা ডাকে আমাদের দক্ষিণী সুন্দরী। সবে কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছে। এক চোখ স্বপ্ন আর সুনভর প্রেমে ডুব দেওয়া শ্রীপর্ণার মুখে খেলা করে একটা অদ্ভুত সুন্দর হাসি। কফি হাউস, বইপাড়া আর বন্ধুদের সাথে আড্ডা মেরে আবার কখনো বা ময়দানে সবুজে পা ডুবিয়ে আর সেলফি তুলে সময় কেটে যায় খুশিতে। সুনভর সাথে বেশি দিন প্রেম নয়, বছর 2 হবে। তবুও মনে হয় কত চেনা। নতুন চাকরি পেয়ে ছেলেরা এখন জামশেদপুরে। ছুটি খুব একটা পায় না, তাই ঠিক রয়েছে শ্রীপর্ণার ফাইনাল ইয়ারের পরে সোজা ছাদনাতলাতে। এইভাবে প্রেমকে কলকাতায় রেখে বাঁচা যায় না ভালোভাবে। শাড়িটা মায়েরই, ওর খুব পছন্দের। মা খুব একটা শাড়ি পরতে দেয় না। যা উড়নচণ্ডী মেয়ে কোথায় উল্টোবে শেষে, বা হয়তো নষ্ট করবে যত্নে রাখা শাড়ি। অনেক বলে ম্যানেজ করে নিজেই গিয়ে ডিজাইনার ব্লাউজ কিনে এনেছে। মহারাজের আবদার, মেয়েদের নাকি সবচেয়ে সুন্দর লাগে শাড়িতেই। তাই এবার একদম নিউ লুকে দেখা। ফেসবুকের ছবি দেখে ভালো লাগে নাকি? ব্লাউজের ফিতেটা নিজেই ঠিকঠাক করে নিয়ে কারুকার্যের বন্ধনীতে আবদ্ধ করে নিজের সুদল সুন্দর শরীর। উফ, কত রকম কায়দা কানুন, এখানে ফিতে ওখানে বোতাম। তবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে সত্যিই অন্যরকম লাগে। কতদিন বাদে প্রথম ডেটে যাওয়া। এখন এই ডেট কথাটা খুবই প্রচলিত। তবে বৈষ্ণব পদাবলীর শ্রী রাধিকার মতো অভিসারী বোধহয় বেশি জমাটি আর মিষ্টি। জায়গাটা ঠিক করাই ছিল। ওই তো সুনভ এসে গেছে। সত্যি কি সুন্দর জায়গাটা, একদম ফাঁকা ফাঁকা। আমি তো চোখেই ফেরাতে পারছি না। একদম সেক্সি সুন্দরী শ্যামা, তন্নি, শিখর, আর বলতে পারে না সুলভ। ইস, একদম বাংলা ইংরেজির চচ্চড়ি বানিয়ে প্রেম নিবেদন। অনেক হয়েছে, এবার থাক। ঘনিষ্ঠ হয়ে বসেছে ওরা। সুনভর চোখে শুধুই মুগ্ধতা। শ্রীপর্ণার শরীরের গন্ধ ছুঁয়ে যাচ্ছে বারবার। আইলাইনারের ছোঁয়ায় ওর চোখ দুটো আজ যেন বড়ই জাদুমাখা। সুনভর হাতটা জড়িয়ে ধরে শ্রীপর্ণার কোমর কাছে টেনে নেয় ওকে। একটু লজ্জা পেলেও ভালো লাগে ওর। হয়তো ও নিজেও প্রতীক্ষায় ছিল এই স্পর্শটার। কি সুন্দর লাগছে শাড়িটাতে, আর ব্লাউজটা তো। সব দিকে নজর না? মহারাজের আবদার মেটাতে আমি তো নাকাল। উফ, কত বোতাম আর ফিতে, এখানে কাটা ওখানে কাটা। চামচ দিয়ে কিছুটা খাবার তুলে খাইয়ে দেয় শ্রীপর্ণাকে সুনভ। প্রেমের আদরে ভেজা দুটো মন আর শরীর দীর্ঘ অপেক্ষার অবসান। চাপা গলায় বলে শ্রীপর্ণা, ইস, হাতটা কোথায়? এই যা, ব্লাউজের ফিতেটা মনে হচ্ছে ঢিলে হয়ে গেল। এখন কি করব? ওর কানের কাছে মুখটা নিয়ে সুনভ বলে, আছি তো, ঠিক করে দেব। হোটেলের লনটা তখন বেশ ফাঁকা। ওদিকে সুইমিং পুলের কাছে 2-1 আছে। সুনভ আদরে হাত রাখে শ্রীপর্ণার পিঠে। ওর হাতের উষ্ণতা ছুঁয়ে দেয় স্পর্ণাকে। উফ, তখন থেকে জ্বালাচ্ছ, ফিতে আলগা হয়ে গেল এই করে। এসো, আমি ঠিক করে দিচ্ছি। শ্রীপর্ণার পিঠটা এখন খোলা। সুনভর আঙ্গুলগুলো ছুঁয়ে যাচ্ছে। হঠাৎই থেমে যায় সুনভ। তোমার পিঠের বাদে কি এটা কি?
দেখি ওর হাতটা নিচে নামে, এখানেও একটা ছোট স্পট। পুড়ে গেছিল নাকি? অবাক হয়ে যায় শ্রীপর্ণা। কই না তো, আমি তো দেখিনি। দেখা সম্ভব নয়, একদম পিঠের নিচের দিকটা। সেদিন হয়তো। আর কোথাও এরকম সাদা দাগ রয়েছে দেখেছ? শ্রীপর্ণার ইচ্ছে করে পিঠটা দেখতে কিন্তু পারে না। মোবাইলে একটা ছবি তুলে দেখায় সুনব। এরপর দুজনের কেমন যেন আর মনটা ভালো লাগে না। হঠাৎই সুনব বলে, চলো এবার যাওয়া যাক। তুমি কিন্তু আন্টিকে বলে মাস্ট একটা স্কিন স্পেশালিস্ট দেখিয়ে নিও। ডাক্তার দেখায় শ্রীপর্ণা। হ্যাঁ, ওটা সেদি, তবে কোনো ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয়, বললেন ডাক্তারবাবু। খুব ভালো করে বোঝালেন সবটা। ওষুধ নিচ্ছে শ্রীপর্ণা। তবুও এখন ওর অনেকগুলো জায়গায় সাদা ছোপ ছোপ। একটু সময় লাগবে ডাক্তারবাবু বলেছেন। আরও দু একজনের সাথেও পরামর্শ করা হয়েছে। শ্রীপর্ণা এখনও টান টান সুডৌল পান পাতার মতো মুখর। এখনকার ছেলেদের চোখে সেক্সিও। তবুও শ্রীপর্ণার ব্রেকআপ হয়ে গেল সুনবর সাথে। শোনো, সত্যি বলছি, বিশ্বাস করো মা, কিছুতেই রাজি হচ্ছে না। চোখটা মুছে শ্রীপর্ণা বলেছিল, আর তুমি? মা তো আন্টির সাথে কথা বলেছে। তোমাকে কিছু বলেনি? এত মন খারাপের কি আছে? তোমার দাগগুলো নিশ্চয়ই মুছে যাবে, তারপর বিয়েটা হয়ে যাবে। আরে আমি তো আছি। আর যদি দাগ না মুছে আরও বাড়ে, তাহলে তাহলে কি আমাদের ভালোবাসায় দাগ লাগবে? সুনবর চুপ কথা মন খারাপের মেঘে ভিজিয়েছিল শ্রীপর্ণাকে। সব সময় বোধ হয় আঘাত দিতে কথা বলতে হয় না। নির্বাক অবহেলা হয়তো আরও বেশি মনকে বোবা করে দেয়, বুক চাপা কষ্টে। শ্রীপর্ণা শুধু বলল, আচ্ছা যদি এটা বিয়ের পরে হতো, তাহলে তোমরা কি আমাকে ঘরে রাখতে না? অবুঝ হও না শ্রী, একটু বোঝো। বলছি তো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না আমি জানি, কিন্তু তোমার যদি এমন হতো, তাহলে আমি কিন্তু তোমার সাথেই থাকতাম। যেমন সুচেতা মাসি ছিল মেশোর সাথে। ফুলশয্যা রাত্রে দেখেছিল গোপন জায়গায় থাইয়ে দাগ। ওরা গোপন করে বিয়ে দিয়েছিল। মাসি মেনে নিয়েছিল, শুধু খারাপ লেগেছিল ওরা ঠকিয়েছে বলে। এখন তো সারা গায়ে আছে মেশোর দাগ। আমি তো তোমাকে ঠকাইনি। মেনে নিয়ে টেনে টেনে চলা জীবনের থেকে বোধহয় সময় নেওয়াটাই ভালো শ্রী। সুনব সময় নিয়েছিল। শ্রীপর্ণার সাদা দাগটা আরও বেড়েছিল, আর মনের কালো দাগটা কাঁদিয়েছিল অনেক দিন। জোর করে ভুলতে চেয়েছিল সুনবকে আর ওর সাথে কাটানো মুহূর্তগুলোকে। মাঝে কেটে গেছে আরও 2 বছর। শ্রীপর্ণার বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ হয়েছে আগেই। সুনবকে মনে পড়ে মাঝে মাঝে, তবে এখন আর তেমন কষ্ট হয় না। ক্ষতটা ধীরে ধীরে শুকিয়ে আসছে। একটা বছর দেহের মুখের দাগ আর মনের লাল কালো দাগ নিয়ে সত্যি দিশেহারা হয়ে গিয়েছিল। সুনব এখন শ্রীপর্ণার এক্স, যদিও বেশ অনেক আগেই হঠাৎই একদিন সুনবকে আর খুঁজে পায়নি ফেসবুকে। বুঝেছিল ব্লগ তালিকায় এখন শ্রী ওর এক্সের কাছে। শ্রীপর্ণা এখন একটা চাকরি করে। মাইনে যদিও খুব একটা বেশি নয়, তবুও ওর অনেকটা সময় কেটে যায় ওখানে। মনটাও ভালো থাকে। মা, তুমি আজ একটু গড়িয়াহাটে দাঁড়াবে তো? কেন রে, তুই তো কিছুই কিনিস না। তা বলে আবার কি হবে? কিনবো এবার। আমি এখন রোজগার করি মামুনি সোনা। মাকে আদর বেশি করলে এমন কত নামেই ডাকে। হাসে স্ত্রী। ওর নিয়মাবর্ততার চূড়ান্ত রূপ মাম্মিজি হাজির। এই মানুষটা তো এখনও ঠেলা মেরে উড়িয়ে খাইয়ে অফিসে পাঠায়, আবার মন খারাপেও আশ্রয় পায় মায়ের কাছেই। আগে হয়তো বুঝতো না, এখন খুব খুব ভালোবাসতে ইচ্ছে করে ওই খিটখিটে হাঁটু ব্যথার রোগী মোটু মাটাকে। ওকে আগলে রেখেছে যে জীবনের প্রতিটা পদক্ষেপে। দোকানে ঢোকার মুখে একটু থমকে যায় রীতা, শ্রীপর্ণার মা। বছর 3 আগে এসেছিল এখানে। তার আগে তো কতই আসতো যে কোনো অনুষ্ঠান হলেই। ওর বেশিরভাগ গয়নায় এখান থেকে করানো। শেষ কিনেছিল একটা নেকলেস আর দুলের সেট। নিজের পুরনো নেকলেস এক্সচেঞ্জ করে, যদিও খুব মন খারাপ হয়েছিল শ্রীপর্ণার মায়ের গয়না ভাঙতে হচ্ছে বলে। আরে আমার কি এখন ওই রকম জমকালো হার পরার বয়স আছে নাকি? শ্রীপর্ণা বুঝেছিল মা নিজের গয়না দিয়ে বাবার খরচের চাপ কিছুটা হালকা করতে চায়।
সেই সময় খুবই খারাপ লাগলেও কিছু বলতে পারেনি। সামনেই তো মায়ের জন্মদিন, তাই জন্মদিন পুজো মিলিয়ে ইচ্ছে মাকে একটা সুন্দর লকেট আর কানের দুলে সেট কিনে দেওয়ার। এই দোকানের সবাই মোটামুটি ওদের চেনা। দোকানের কর্ণধার শ্রীনন্দা। ওর বুদ্ধিতে আর প্ল্যানে বাবার মৃত্যুর পরও ব্যবসাটাকে অনেক এগিয়ে নিয়ে গেছে। ছোট বড় প্রত্যেক ক্রেতাকে একদম নিজের মতো করে ওদের পছন্দ অনুযায়ী গয়না দেখায়। স্ত্রী ঘরে ঢুকেই একবার দেখে নাই, আজ মনে হয় নেই। ওদের দুজনের নামের বড্ড মিল, এই নিয়ে এর আগে শ্রীনন্দা মজাও করেছে। দিদি নেই? না ম্যাডাম, একটু বেরিয়েছেন। কি লাগবে বলুন, আমি দেখাচ্ছি। মায়ের গলায় একটা করে লকেট দিয়ে সাজাচ্ছে আর দেখাচ্ছে আয়নায়। এই যেন মা দুর্গাকে গয়না পরানো। মায়েরা বোধহয় কোনো কিছু ছাড়াই শুধুমাত্র মাতৃত্বেই অনন্যা। যতই মা বলে এটা তো সুন্দর দেখতে, এটা নিয়ে নে। মা, এটা খুবই হালকা, তুমি সবসময় কেনাকাটার কম দাম সেটাই দেখো আর বলো এটা বেশ ভালো, আমরা যেটা পছন্দ সেটাই নেব। পেছন থেকে হঠাৎই শুনতে পাই, অনেক দিন বাদে শ্রী। আমি তো ভাবলাম এতদিনে। বাকি কথাটা মুখে থেকে যায় শ্রীনন্দার সামনে আসতেই দেখে শ্রীপর্ণার ঠোঁটের কাছে চোখের পাশের দাগগুলো। হাসি খুশি উজ্জ্বল ঝর্ণার মতো মেয়েটার ক্লান্ত মুখের হাসিটা বলে দেয় অনেক কিছুই। নিজেকে সামলে নেয় শ্রীনন্দা, এক মুখ হাসি নিয়ে বলে, স্ত্রী তো দেখেছো বন্ধুর নামটা কেমন মনে রেখেছি। অনেকদিন বাদে আসা হলো মা আর মেয়ের। একটা ভালো লকেট দেখাও না দিদি মায়ের জন্য। এগুলো ঠিক? আচ্ছা আমি দেখছি, দাঁড়াও, পছন্দ তো করাতেই হবে আমাকে। শ্রীনন্দা নিজে দায়িত্ব নিয়ে ঠিক পছন্দ মতো জিনিসগুলো দিল ওদের। খুব পছন্দ হয়েছে গয়না দুজনেরই, এজন্যই দোকানে এলে আগেই দিদির খোঁজ করে। থ্যাংক ইউ দিদি, তুমি না এলে আমি তো পছন্দই করতে পারতাম না। মিষ্টি হাসে শ্রীনন্দা। থ্যাংক ইউ তো আমার বলা উচিত আমার নতুন কাস্টমারকে। এতদিন মা ছিলেন, এখন থেকে তুমি হলে। হয়তো এই ব্যবহারটাই শ্রীনন্দাকে অনেকটা এগিয়ে দিয়েছে ভালো ব্যবসা হিসেবে। কি করছো এখন? শ্রী উত্তর দেওয়ার আগেই ওর মা বলে ওঠে, আসলে ওর বিয়েটা তো ভেঙে। সামলে নেয় শ্রীনন্দা। তাতে কি, শ্রীর দ্বারা তো ভাঙেনি, তাহলে মুশকিল ছিল। শ্রীর অন্ধকার মুখটা দেখে খুব খারাপ লাগে, তাই মুড ফেরাতে বলে, আচ্ছা দেখো তো এই হারটা কেমন, একদম নতুন এসেছে, তোমাকে খুব সুন্দর মানাবে। দেখি হারটা, এদিকে দাও তো। স্ত্রীকে কিছু বলতে না দিয়েই শ্রীনন্দা ওকে হারটা পরিয়ে দেয়। চোখের কোণটা একটু ভিজে ওঠে শ্রীপর্ণার। ওর মা তখন কেমন যেন একটা অদ্ভুত অনুভূতিতে ওর দিকে তাকিয়ে। হঠাৎই ঘোরটা কেটে যায় ওর। মোবাইলের ক্লিকটা কানে শুনে, এই দেখো আমিও ছবি তুলে নিয়েছি তোমার, কি সুন্দর মানিয়েছে দেখো। তোমার নম্বর তো পেয়ে গেছি ফর্মে, আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। সত্যিই খুব মিষ্টি তুমি। শ্রীনন্দা জানে হয়তো বা বুঝেও মেয়েটার কষ্ট, তাই একটু ছুঁয়ে দিল ওর মনটাকে ভালোবাসার ছোঁয়ায়। নতুন বিয়ের পর যখন ক্যান্সারে ওর ব্রেস্টটা না থাক, আর মনে করতে চায় না সেই কুৎসিত কথাগুলো। সবাই তখন জানতে চেয়েছে দুটোই কি বাদ গেছে নাকি একটা। কতটা বাদ গেছে? ওর ধনী শ্বশুরবাড়ির আধুনিক বর উপাধি দিয়েছিল ওয়ান উইদাউট বুবস। নতুন বউয়ের তো ক্লিভেজই দেখা যাবে না, তাহলে আর হট সেক্সি লুক আসবে কোথা থেকে? ধুস, কত প্ল্যানিং ছিল। তারপর কথা হয়েছে আরও, বংশে কারো ছিল নিশ্চয়ই, ইত্যাদি। মাথা উঁচু করে ফিরে এসেছিল শ্রীনন্দা। সময় লেগেছিল অনেকটাই ক্ষত শুকোতে, তবুও এখনও স্বপ্ন দেখে শ্রীনন্দা। ভালোবাসে নিজেকে। খুশি করার লোক লাগবে কেন, নিজেই তো নিজেকে খুশি রাখা যায় সবচেয়ে বেশি। শ্রীনন্দাকে বাবা বুঝতে দেননি কিছুই, তবে সবার বাবার অবস্থা তো ওর বাবার মতো নয়। সোনবর মা অনেকদিন ধরেই খোঁজখবর করছিলেন ছেলের বিয়ে দেবার জন্য। বাবা, ভাগ্যিস বিয়েটা হয়নি ওই মেয়েটার সাথে, না হলে কি যে হতো। শুনেছে ওই মেয়ের দাগ তো মোছেনি, উল্টে আরও ছড়িয়েছে। এবার আর ভালোবাসার বিয়ে নয়, একদম ঘষে মেজে আর দেখে শুনে পাত্রী যাচাই। মায়ের বাড়ি থেকে বাবার বংশ সবটা যাচাই করে মেয়ে ঠিক করা। এই মেয়ের গায়ের রঙটাও ভালো, আসল তো বাপু ওই রঙটাই, ওতেই 90 ভাগ সুন্দরী। ওটি না থাকলেই তখন বলা হয় মুখটা কিন্তু মিষ্টি, অথবা চোখটা টানা বা নাকটা চোখা, ওই মানে শাক দিয়ে মাছ ঢাকা। বিয়ের কেনাকাটা শুরু হয়েছে আজই। সুনব এলো। ছেলে আর হবু বৌমা দুজনকেই লাগবে অন্তত শাড়ি আর গয়না কেনার সময়। ওদের বাড়ির কাছে নতুন গয়নার দোকানের উদ্বোধন হবে আজই।
তাই সুনবর মায়ের ইচ্ছে প্রথম কাস্টমার হিসেবে কেনাকাটা করা ওখান থেকেই, কারণ আজ অনেক অফার উপহার সব আছে। ওরা বাড়ি থেকে বেরিয়ে পিউ মানে হবু বৌমাকে আগে তুলে নেয় গাড়িতে। পিউ ফর্সা, তাই সব রঙই ওকে মানায়। গাঢ় সবুজ কুর্তি আর লাল ওড়নায় ভালো লাগছে ওকে। তবুও সুনব বলে শাড়ি পরলে পারতে আজকে, আই লাভ শাড়ি। ওরা দোকানের সামনে আসতেই অভ্যর্থনা পায়। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো দোকানটা, ভেতরটা চকচক করছে। সুনবর মা নেকলেস দেখতে চান। ওরা বলে দেয় দোতলায় যেতে। দোতলায় গিয়ে অদ্ভুতভাবে সুনবর পা আটকে যায় মাটিতে। কি হলো, আয়ের দিকে? ওর দিকে তাকাতে গিয়ে একটু থমকে যান ওর মাও। বিরাট শোরুমের দুপাশের দেওয়ালে আটকানো দুটো ছবি। ব্লক করলেও মুখটা আজও ভোলেনি সুনব। ওই তো শ্রীপর্ণা। প্রথম ছবিতে গলা জুড়ে সুন্দর নেকলেস আর কানে দুল। পরের ছবিতে পেছন ফেরা স্ত্রী, পিঠের অনেকটা দেখা যাচ্ছে। হাত দিয়ে চুলটা সরাচ্ছে, সামনে হাতে চকচক করছে আংটি, আর গলার হারের বড় লকেটটা ঝুলছে পিঠের ওপর। শ্রীপর্ণা টানটান পিঠ, পান পাতার মতো মুখটা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে গয়নার সাজে। দাগগুলো আছে বলেই হয়তো চোখটা ফেরানো যাচ্ছে না। কাউন্টারে দাঁড়িয়ে সিনন্দা। ওয়েডিং কালেকশন তো, ইশারায় বাক্সগুলো দিতে বলে। আচ্ছা, আপনাদের মডেল যে সেট দুটো পড়েছে সেগুলো আছে? পিউ বলে, নিশ্চয়ই আছে, তবে একটু এক্সপেন্সিভ। আজ সকালে প্রথম অ্যাডটা বেরিয়েছে ম্যাগাজিনে, তারপর থেকে সবাই ওটাই চাইছে। কত ফোন যে আসছে। সুনব আর ওর মা মুখ চাওয়াচাই করে। পিউ একটা করে নেকলেস গলায় দিচ্ছে আর ওদিকে তাকাচ্ছে। কেন যেন মনে হলো অনেক দাগ নিয়েও যে মণিহার শ্রীর গলা আলো করে আছে তা পিওর গলার মানাচ্ছে না। বেরোনোর সময় সুনব দেখল সারা দোকান জুড়েই আজ নানা সাজে শুধু শ্রীপর্ণা। এসিতেও কেমন যেন দম বন্ধ লাগছিল সুনভর। গাড়িতে বসে একটু ভালো লাগলো। এক্সাইডের সিগন্যালের কাছে গাড়ি দাঁড়িয়ে বাইরে চোখ চলে যায় সুনভর। অনেক অনেক বড় একটা হোর্ডিংয়ে শ্রীপর্ণা, হয়তোবা আগের চেয়েও অনেক বেশি পরিণত আর ব্যক্তিত্বে ঝলমল করছে। অফিস থেকে ফিরছে শ্রীপর্ণা। বিছানার পাশে সেলফোনটা বাজছে। হ্যালো, আমি বলছিলাম শ্রী, আমি কলকাতায়। যদি একবার। শরীরের দাগগুলো মুছতে না পারলেও মনের দাগগুলো আমি মুছে ফেলেছি শোনাবো। আমার জীবনে তুমি একটা ছেঁড়া খাতা, যাতে আর কোনো নতুন গল্প লেখা যায় না। ফোনটা রেখে দেয় শ্রীপর্ণা। চোখটা কি একটু ভিজল? হতে পারে, তবে কষ্টে নয়, নিজেকে খুঁজে পাওয়ার আনন্দে। থ্যাঙ্কস শ্রীনন্দাদি, তুমি বলেছিলে মডেলিং করতে, একবার ফিরে দেখতে আর ঘুরে দাঁড়াতে। আমি পেরেছি, সত্যিই আমি পেরেছি। হোয়াটসঅ্যাপটা খুলে শ্রীনন্দার পাঠানো প্রথম দিনের ছবিগুলো আবার দেখে শ্রী, সাথে ক্যাপশনটাও, চাঁদে কলঙ্ক আছে বলেই তো চাঁদ এত সুন্দর। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।